এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, কালো কোট পরে নিজেই এবার সওয়াল জবাব করতে নেমে পড়বেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই মুহূর্তে তৃণমূল একটা ভয়ঙ্কর রাজনৈতিক সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে। আজ এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এবার তিনি নিজেই ওকালতি করতে নেমে পড়বেন, কালো কোট গায়ে চাপিয়ে। আর তার প্রথম কেসটাই হতে চলেছে একদম দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কোনো জেলা আদালত নয়, মহকুমা আদালত নয়, কিংবা হাইকোর্টও নয়, সরাসরি সুপ্রিম কোর্টে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সওয়াল জবাব করবেন। দেখুন সেই ভিডিও। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। এসআইআর পদ্ধতিতে অন্তত 70% কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। খসড়া তালিকা প্রকাশও হয়ে গিয়েছে। শুনানি পর্ব সেটাও ভালোভাবে চলছে। মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা, যেটা ফাইনাল ভোটার লিস্ট, সেটা কিন্তু বের হয়ে যাওয়ার কথা রয়েছে। আর এত কিছুর পরেও তৃণমূল ক্রমাগত হুমকি দিয়ে চলেছে নির্বাচন কমিশনকে। এতদিন গরম গরম বাক্যবাণে কোনো লাভ হয়নি বুঝতে পেরে তৃণমূল এবার অন্য একটু পদ্ধতি অবলম্বন করছে। একটা মোক্ষম চাল চেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এসআইআর বন্ধ করার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন তিনি। দেখুন, এই মুহূর্তে তৃণমূল বিজেপি, সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতে যায়নি। তার এই মুহূর্তে লড়াই হচ্ছে দেশের নির্বাচন কমিশনের সঙ্গে। 2026-এর নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং তৃণমূলের জন্য একটা অন্যরকম নির্বাচন হতে চলেছে। সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারে, রাজনৈতিক কেরিয়ারে এর আগে কখনো এরকম পরিস্থিতি হয়নি। 2026-এর নির্বাচনের আগে তৃণমূল দলটাই বলুন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই আশঙ্কা, যদি নির্ণায়ক যে এখন এই মুহূর্তে বিরোধী রয়েছে, মানে তার দিক থেকে যে প্রতিদ্বন্দ্বী রয়েছে নির্বাচন কমিশন, যদি সেইখানে এসআইআর এর তালিকায় যদি তাদের ঠিকঠাক ফলাফল না আসে, তাহলে কিন্তু পুরো নির্বাচন প্রক্রিয়াতেই তৃণমূল ব্যাকফুটে থাকবে এবং তৃণমূলের হেরে যাওয়ার চান্সও রয়েছে। তাই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি লড়ছেন না, তিনি লড়ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে থেকেই, যখন থেকে মোটামুটি শুরু হয়েছে, তখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বারবার অভিযোগ করে গিয়েছে, বিজেপি এবং নির্বাচন কমিশন নাকি হাতে হাত রেখে কাজ করছে, একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে, যদিও তার সঠিক কোনো তথ্য প্রমাণ আজ পর্যন্ত তিনি দিতে পারেননি। সাম্প্রতিককালে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ পোর্টাল বা একটা হোয়াটসঅ্যাপ পেজ বানানো হয়েছে, যেখানে যারা আধিকারিক রয়েছেন তারা খুব সহজেই এই যে প্রাথমিক যাচাই পর্ব চলছে সেটা করতে পারবেন। আর এটাতেও আপত্তি জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তাদের বক্তব্য, এই অ্যাপটি নাকি বিজেপি আইটি সেল তৈরি করেছে এবং নির্বাচন কমিশন সেটি ব্যবহার করছে ভোট যারা রয়েছেন ভোটার, সেই ভোটার রোলকে একদম উলটপালট করে দেওয়ার জন্য। যদিও তার বিরুদ্ধেও কোনো সঠিক তথ্য দিতে পারেনি তৃণমূল সরকার। আর সর্বশেষে তারা জানিয়েছে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে হয়তো এটা সম্ভবত প্রথম ঘটনা যেখানে কোনো একটা রাজনৈতিক দলের সুপ্রিমো সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করছে। দেখুন, বিহারে যখন এসআইআর প্রক্রিয়া চালু হয়েছিল, সেই সময় থেকে বিহারের নির্বাচন খুব একটা, মানে সময়ের খুব একটা ব্যবধান ছিল না। অনেকেই তখন বলেছিল কম সময় রয়েছে, কিভাবে পুরো এসআইআর পদ্ধতি কমপ্লিট করে ফাইনাল ভোটার রোল বের করে নির্বাচন হবে। কিন্তু এত কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিহারে কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন কাজ করেছে এবং এসআইআর পদ্ধতি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সময় এসআইআর হচ্ছে, তার থেকে নির্বাচন অন্তত 4-5 মাস পরে, মানে মেনে নেওয়া যায় যে মার্চ মাস বা এপ্রিল মাসে নির্বাচন শুরু হবে। কাজেই অনেকটা সময় হাতে রয়েছে। কাজে বিহারের ক্ষেত্রে বিরোধীরা যে একটা অপপ্রচার চালাচ্ছিল, একটা অজুহাত খাড়া করছিল, সময় কম সময় কম, সেই অজুহাতও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খাটে না একেবারেই। এই যুক্তি যখন খাটলো না, তখন নতুন যুক্তি বাজারে হাজির করলো তৃণমূল কংগ্রেস। তারা কি বলছে? তারা বলছে বয়স্ক মানুষদের ডেকে নাকি হয়রানি করা হচ্ছে শুনানির নামে। কিন্তু আসল বাস্তব চিত্রটা কি? বাস্তব চিত্র হলো, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 85 বছরের ওপরে যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুনানি পদ্ধতি নিজের বাড়িতে বসেই হবে। নির্বাচন শুনানি কেন্দ্র যে রয়েছে সেই কেন্দ্রে তাদেরকে পৌঁছতে হবে না। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বহু স্থানীয় নেতারা কি করছেন, বয়স্ক মানুষজনদেরকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হোক বা চ্যাংদোলা করে হোক বা স্ট্রেচারে শুয়ে হোক, তাদেরকে শুনানি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র খবর তৈরি করার জন্য।
আর নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যাদের ক্ষেত্রে নামের অসঙ্গতি রয়েছে, ভুল রয়েছে বা এই ধরনের প্রক্রিয়াগত কোনো ত্রুটি রয়েছে তাদেরকে শুনানি কেন্দ্রে যেতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন বিহারে এসআইআর পদ্ধতি শুরু হওয়ার পর বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট মিলে এই পদ্ধতির উপরে স্থগিতাদেশ চেয়ে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। সেই মামলা এখনো শুনানি হচ্ছে, মানে সেই মামলা এখনো প্রসেসে রয়েছে, আর সুপ্রিম কোর্ট কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি। কাজেই তৃণমূল যে এসআইআর টাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে, এটা তো পুরোপুরি বিষবাও জলে চলে যাবে। নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেছিলেন, সংবিধানের 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন একেবারে সাংবিধানিক নিয়ম মেনেই কাজ করছে। সংবিধানে বলা হয়েছে যে ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের, আর সেই কাজটাই নির্বাচন কমিশন করছে। তারা কোনো অসাংবিধানিক কোনো আইনের বাইরে গিয়ে কাজ তারা করছেন না। তাহলে প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কোন গ্রাউন্ডে সুপ্রিম কোর্টে যেতে চাইছে? মানুষজন এটাও প্রশ্ন তুলছে যে তৃণমূল কংগ্রেস এত বিচলিত কেন, এত এত রেগে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো ছুটে যাচ্ছে গণেশ কুমারের পায়ে পড়ার জন্য, এত সমস্যা কিসের জন্য? অন্যান্য রাজ্যেও তো হচ্ছে, বিহারেও এসআইআর হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? এখানেই একটা গল্প রয়েছে, বলবো আপনাদের। দেখুন, বিহারে যখন এসআইআর চলছিল তখন রাহুল গান্ধীর কংগ্রেস এবং তেজস্বী যাদব উভয়ই প্রচন্ডভাবে বিরোধিতা করেছিল এসআইআর এর, কিন্তু তার জবাব তারা ভোট বাক্সে পেয়ে গিয়েছিলেন। জনতার আদালতেই বিচার হয়ে গিয়েছিল এবং দুটি দলই মুখ থুবড়ে পড়েছিল। আর এই কারণেই আরো বেশি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাইছেন এসআইআর এর খুব একটা বিরোধিতা না করতে, কারণ বিরোধিতা করলে মানুষ বিরক্ত হয়ে তার ভোট কেটে যেতে পারে, যেরকমটা বিহারে হয়েছিল। আবার তিনি চাইছেন এসআইআর পদ্ধতি বন্ধ করতে। ঠিক যে কারণেই এসআইআর যেন একটা দুমুখ তলোয়ার হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যেতেও কাটছে, আসতেও কাটছে। এদিকে দেখা যাচ্ছে এসআইআর পদ্ধতি শুরু হওয়ার পর প্রচুর বাংলাদেশি সীমান্তে ভিড় করছেন, তারা ভারতবর্ষ ছেড়ে নিজের দেশে চলে যাচ্ছে, মানে বাংলাদেশে চলে যাচ্ছে। এটাও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় আতঙ্কের কারণ, কারণ এই অনুপ্রবেশকারী, সেটা যত শতাংশই থাক না কেন, একটা বৃহৎ ভোট ব্যাংক ছিল তৃণমূলের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এমন বহু মানুষের খোঁজ পাওয়া গিয়েছে তাদের তথ্যগত অমিল রয়েছে, ত্রুটিপূর্ণ ফর্ম ফিল আপ হয়েছে, তাই তাদের তথ্যগুলো স্ক্রুটিনি হয় স্বাভাবিক। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার মূল কারণ। তার কারণ, স্ক্রুটিনি পদ্ধতিতে নামগুলো বাদ গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্যাপটিভ ভোটার যেটাকে বলে, সেই কোর ভোটার কিন্তু বাদ চলে যাবে। তৃণমূলের আরো একটা আপত্তির কারণ হলো, যারা মারা গিয়েছেন, যারা অন্য রাজ্যে চলে গিয়েছেন বা যাদের ডুপ্লিকেট ভোটার কার্ড ছিল তাদের নাম বাদ গিয়েছে, এরাও তৃণমূলের ভুয়ো ভোট ব্যাংকের একটা বড় অংশ ছিল। উত্তরপ্রদেশে এসআইআর পদ্ধতিতে 2.89 কোটি, মানে প্রায় 2.25 কোটি নাম বাদ গিয়েছে, কিন্তু সেখানে বিশেষ সমস্যা হয়নি, সুন্দরভাবে সবটা সেখানে সাংবিধানিক পদ্ধতি মেনেই হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট, পশ্চিমবঙ্গের বিষয়টা পুরোটাই আলাদা। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যারা বেঁচে রয়েছেন, জীবিত এমন মানুষদের নামও নাকি কাটা যাচ্ছে, যদিও এই কথাটি সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুয়ো প্রচার বা ভুল। তার কারণ, যদি কোনো জীবিত ব্যক্তির নাম কাটা যায় তাহলে পরবর্তীতে আবেদনের মাধ্যমে তিনি কিন্তু নাম তুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয় সেক্ষেত্রে। এর জন্য এত হইচই করার কোনো কারণ নেই। আমাদের বুঝতে হবে পশ্চিমবঙ্গের, আমি যে বলছিলাম না কিভাবে ভোট হয়, কেনই বা তৃণমূল এত বিচলিত হয়ে পড়ছে, তার উত্তর খুঁজতে গেলে আমাদের কিন্তু বাম আমলে ফিরে যেতে হবে। বাম আমলে একটা কথা খুব প্রচলিত ছিল, সেটা হচ্ছে সায়েন্টিফিক রিগিং। মানে বামেরা ভোট চুরি করতো, তৃণমূলে চুরি করে, বামেরাও চুরি করতো, কিন্তু সেটা অনেকটা ওই খাতায় কলমে হিসেব করে একেবারে চালাক চতুর ভাবে, যেটাকেই বৈজ্ঞানিক ভাবে বা ওই সায়েন্টিফিক রিগিং শব্দটা সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছিল। তৃণমূল এটাকে করছে, আরো বেশি ভাবে করছে। যারা ধরুন এই রাজ্যে থাকেন না, অন্য রাজ্যে চলে গিয়েছেন বা অন্য দেশে চলে গিয়েছেন, কিন্তু তাদের ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছে, যারা মারা গিয়েছেন এমন ব্যক্তিদের, বা বিয়ে হয়ে কেউ অন্যত্র চলে গিয়েছে কিন্তু তার গ্রামের বাড়িতে বা বাপের বাড়িতে তার নামটা রয়ে গিয়েছে, এরকম ব্যক্তিরাই কিন্তু তৃণমূলের ফেক ভোটার। কারণ তাদের নামে ভোট পড়ে গেলে তারা অন্য জায়গা থেকে এসে, বা যারা মারা গিয়েছেন তারা তো হঠাৎ করে জীবিত হয়ে এসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাবে না। কাজেই এই সমস্ত নামগুলিকে কিন্তু ভরপুর ভাবে ব্যবহার করতো তৃণমূল। আর এটাই ছিল তৃণমূলের সব থেকে বড় সুবিধে। এসআইআর এর ফলে এই যে নাম বাদ যাচ্ছে, সব নামগুলো 58 লাখ যে নাম বাদ গিয়েছে, কাজেই এই কারণে বড় সমস্যায় পড়তে চলেছে তৃণমূল। আর আমাদের এটাও মাথায় রাখতে হবে, 2021 এবং 2026 নির্বাচনী প্রেক্ষাপট কিন্তু এক নয়। 2021 পরে বিজেপি অনেকগুলি রাজ্যে জিতেছে এবং তাদের মনোবল তুঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে বিজেপির সাংগঠনিক জায়গা থেকে যথেষ্ট মজবুত হয়ে গিয়েছে। তার উপর
বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর যে অত্যাচারের ঘটনাগুলো সামনে আসছে, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা সেই ঘটনাগুলো দেখে একত্রিত হচ্ছে, হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটু বেশি চিন্তিত হয়ে গিয়েছেন। আর যে কারণেই নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য হঠাৎ করে মরিয়া হয়ে উঠেছেন তিনি। জগন্নাথ মন্দির করছেন, মহাকালের মন্দির ঘোষণা করছেন, আবার দুর্গাঙ্গন করার কথাও বলছেন। সব দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভীষণ চাপে। ১. এসআইআর এর চাপ, ২. মুসলিম ভোট ভেঙে যাওয়ার চাপ, ৩. বাম কংগ্রেস উঠে আসার চাপ, ৪. বিজেপির ভোটার বাড়ার চাপ, ৫. হিন্দু ভোট সরে যাওয়ার চাপ। ঘরে বাইরে সব রকম চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই এই মুহূর্তে তার শেষ ভরসা হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট। সেই জন্যই তিনি কালো কোট গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করার কথা বলছেন। এই মুহূর্তে তিনি ভীষণ অসংলগ্ন, একটা লাগাম ছাড়া আচরণ করছেন। তার মুখের ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু বদলে গিয়েছে। সবকিছু থেকে এটাই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠিক রাখতে পারছে না। তার কারণ 2026-এর নির্বাচনে তৃণমূল হারলে এরপরে তৃণমূলের সলিল সমাধি হয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। তবে রাগের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা সঠিক বলে দিয়েছেন। ওই যে কালো কোট গায়ে চাপিয়ে ওকালতি করার কথা। এই কথা শোনার পর নেটিজেনরা ঠাট্টা করছে, সোশ্যাল মিডিয়ায় একটা মিম ঘুরে বেড়াচ্ছে। আমি দেখছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরং ওই কালো কোট ঝেড়ে পরিষ্কার করে একদম রেডি রাখা উচিত। এমনকি তার সওয়াল জবাবটাও প্র্যাকটিস শুরু করে দেওয়া উচিত। তার কারণ নির্বাচনের পর তৃণমূল হেরে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাবেন এক্স মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই তাকে রুটি চালানোর জন্য বা সময় কাটানোর জন্য তিনি চাইলে তার পুরনো প্রফেশনে ফিরতে পারেন, তিনি ওকালতি শুরু করতে পারেন। যাই হোক, আপনাদের কি মনে হয় আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে দেখতে পাবো? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.